সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। গত 4 জুন লন্ডনের কেন্দ্রস্থল লন্ডন ব্রিজ এ সন্ত্রাসী হামলা সহ সাম্প্রতিক সময় ইউরোপে আরও কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। বিশ্বের এই সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়া সহ আরও কিছু বিষয় নিয়ে আজ আলোচনার জন্য আমরা 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান এবং জাতীয় প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও কূটনৈতিক সাংবাদিক জনাব ইলিয়াস খান। 2 জনকে স্বাগত এনটিভিতে। স্যার, আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করব এবং জানতে চাইব যে আমরা দেখলাম যে ফ্রান্সে কয়েকটি 2-3টি হামলার ঘটনার পর এরপরে বেশ কয়েকটি ঘটনা এই লন্ডনে ঘটল। কেন এই হামলা, লন্ডন কেন টার্গেট হলো, বা এর কারণই কি? প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। এটা কঠিন প্রশ্ন। আমার মনে হয় এর জবাব ইউরোপীয় রাজনীতিবিদরা কিভাবে দিচ্ছেন সেটা আমাদের আগে দেখা দরকার। যেমন ব্রিটেনে এখন দ্বিতীয় প্রধান দল এই মুহূর্তে লেবার পার্টি। লেবার পার্টির নেতা করবিন সাহেব সেদিন বলছেন যে আমরা মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর অন্যান্য জায়গাতেও নানান যুদ্ধে জড়িয়ে পড়েছি, অর্থাৎ আমাদের কূটনীতি হয়ে উঠেছে সশস্ত্র। সেই কারণে আমাদের এখানে এই যুদ্ধের আঁচ লাগছে, এটা তিনি বলছেন। আবার একই সাথে তিনি বলছেন যে যে কোনো কারণেই হোক আমার দেশের ভিতরে যে হামলা হয়েছে নিরস্ত্র নিরীহ জনসাধারণের উপর, পথচারীদের উপর, সেটাকে নিঃশর্তভাবে নিন্দা জানাতে হবে। আমি তার সাথে একমত যে এই হামলা, এই জাতীয় হামলা দিয়ে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। আমি যদি ধরে নিই যেগুলি রাজনৈতিক কারণেই হচ্ছে, সেই রাজনীতি আন্তর্জাতিক হতে পারে, ব্রিটেনের অভ্যন্তরে হতে পারে। আমাদের মনে আছে খুব বেশি দিন আগের কথা নয়, ব্রিটেন আয়ারল্যান্ডের সাথে একটা শান্তি চুক্তিতে পৌঁছেছে। আমি উত্তর আয়ারল্যান্ডের কথাই বলছি। তো সেইখানে দীর্ঘদিন ধরে স্বাধীনতা সংগ্রাম চলেছে এবং সেই স্বাধীনতা সংগ্রাম একসময় সশস্ত্র যুদ্ধের রূপ নিয়েছিল। ফলে লন্ডন সহ ব্রিটেনের কেন জায়গা নেই যেখানে ওরা আক্রমণ করেননি, এমনকি অন্য জায়গাতেও, লন্ডনের বাইরে বা বেলেতের বাইরেও। তো সেটার একটা সমাধান হয়েছে। তাদের জানা কীভাবে সমাধানটা হলো, আয়ারল্যান্ড সমস্যাদের শেষ বিচারে রাজনৈতিক সমস্যা ব্রিটেন বহুদিন ধরে এটা অস্বীকার করে আসছিলেন, কিন্তু এটা স্বীকার করার মধ্য দিয়ে সেখানে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এরকম আরও বহু উদাহরণ দেওয়া যাবে। কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যা বলতে আমরা যেটা প্রধান সমস্যা মনে করি, ফিলিস্তিন সমস্যা, সেটা গত 60-70 বছরেও তার কোনো সমাধান হয়নি, বরঞ্চ সেটা উত্তরোত্তর আরও হিংস্র রূপ গ্রহণ করেছে। যেমন ভারতীয় কাশ্মীর সমস্যার কোনো সমাধান হয়নি। এই সমস্ত কারণে এই সমস্ত হামলাকে বিশুদ্ধভাবে সন্ত্রাসবাদী হামলা বলা যায় না, এর পেছনে একটা রাজনৈতিক কারণ কাজ করে। এখন যারা এই হামলায় বোমা হিসেবে ব্যবহৃত হচ্ছেন, নিজের শরীরকে বোমা বানাচ্ছেন, আমরা একদিকে যেমন তাদের নিন্দা করবো, অন্যদিক থেকে আমাদের ব্রিটেনের স্বার্থের দিক থেকে যদি দেখি, যে দেশের জনগণ আক্রান্ত হচ্ছেন তাদের স্বার্থের দিক থেকে যদি দেখি, এটাকে শেষ বিচারে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। যেমন যাদেরকে ভারতে 1930-এর দশকে ধরেন সূর্য সেন চট্টগ্রামে যে আন্দোলন করেছিলেন, যেটাকে ব্রিটিশরা বলেছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, হ্যাঁ, অথবা ওরা বলছেন, সূর্য সেনের অনুসারীরা বলছেন চট্টগ্রাম যুব বিদ্রোহ। সেইটারও কারণ ছিল, তারা নিজেরাই বলেছেন। আমি তাদের অনেকের, আনন্দ প্রসাদ গুপ্তের লেখা আমি পড়লাম চট্টগ্রাম বিপ্লব সম্পর্কে। উনি বললেন যে আমাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের মনে ত্রাসের সঞ্চার করা, এই জন্য এটাকে ত্রাসবাদী বলে, সেটা করতে পেরেছে। এখনও তাই মনে হচ্ছে। এই যে মধ্যপ্রাচ্য থেকে আগত বা মধ্যপ্রাচ্যের নামে যে ব্রিটিশ নাগরিকরা এটা করছেন, আমি ধরে নিচ্ছি আরও বহু কারণ থাকতে পারে। এই একটা কারণ যদি আপনি ধরে নেন, তাহলে দেখা যায় তাদের লক্ষ্য হচ্ছে ব্রিটেনকে জয় করা নয়, তাদের লক্ষ্য হচ্ছে ব্রিটেনের মনে ত্রাস সঞ্চার করা, যেন তারা ওইখানে শান্তিপূর্ণ সমাধানের পথ ধরতে বাধ্য হন। আমি বলি কি, আমরা এটা বাদ দিয়ে আর কথা বলতে চাই না। জি, আমরা এখানে একটু ইলিয়াস খান থেকে ফিরে আসি। জনাব খান, আমরা যদি ঠিক একই প্রশ্ন আপনাকে করি এবং সে সাথে যদি আমি একটু আপনাকে ধরিয়ে দিই যে কথা স্যার বললেন, যে এর পিছনে কি অন্য কোনো কারণ থাকবে কিনা? আক্রমণের পিছনে স্যার যেটি বললেন, শেষ যে কথাটি বললেন, যে আসলে এটি ব্রিটেনকে পরাজিত করা না, এটি কিন্তু আতঙ্ক সৃষ্টি করে। যেমন যে প্রসঙ্গটি এসছে, যেমন এর আগে যে হামলাটি হয়েছিল ম্যানচেস্টারে, সেটি একজন লিবীয় করেছিলেন, লিবীয় বংশোদ্ভূত এক যুবক। এবং আমরা জানি যে লিবিয়ায় যে আক্রমণ হয়েছিল সেটাকে কিন্তু বলা হয়েছে ব্রিটেনে বারবার যে এটা একটা ভুল যুদ্ধ ছিল, যে তখন প্রাইম মিনিস্টার ছিলেন টনি ব্লেয়ার, তিনি আমেরিকার সঙ্গে যোগ সাজসে যে লিবিয়ায় আক্রমণ করেছেন, এগুলোর প্রভাব তো থাকবে। এবং এগুলো, এইসব যে ঘটনাগুলো ঘটছে, যেমন এর আগেরটি কিন্তু আইএস দাবি করেছে, এবার বোধহয় স্যার দাবি করেনি, না, এখনো কিন্তু দাবি করেনি। তো
এই যে আর একটি বিষয় কিন্তু আমি জানি না, এটি স্যার আরো ভালো বলতে পারবেন। আগামী 8 তারিখ কিন্তু পার্লামেন্ট নির্বাচন, রাইট, বৃহস্পতিবার নির্বাচন, এর ঠিক 4 দিন আগে এই ঘটনা ঘটলো এবং ওখানে নির্বাচনের পরিস্থিতিটা কিন্তু একটু পাল্টে গেছে এই মুহূর্তে এই হামলার পরে। এই কারণে যেমন মিস্টার কারবিন, যিনি লেবার পার্টির এখন চিফ, তিনি কিন্তু ব্রিটিশদের মধ্যে এক ধরনের আশা জাগিয়েছেন এবং ভোটের যে গ্রাফ, তার যে জনপ্রিয়তার গ্রাফ কিন্তু দিন দিন বাড়ছিল। এবং তিনি কিন্তু, যেমন আমরা জানি যে কনজারভেটিভরা তারা কিন্তু ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, তারা কিন্তু চান না যে ইমিগ্রেন্ট এত ইজিলি এইসব দেশে সুযোগ পাবে। যেমন আমরা কিন্তু দেশটাই তো ইমিগ্রেন্ট, দেশটা ইমিগ্রেন্ট। এবং আমরা তো জানি যে লন্ডন শহর হচ্ছে পৃথিবীর, বলা যায় যে 300 ভাষায় প্রতিদিন কথা এরকম বলা হয়ে থাকে সারা পৃথিবী। আমরা বহুবার গিয়েছি যে অনেক ভাষা কিছু বুঝি না, আমরা ট্রেনে দেখছি যে তারা কি বলছে কোনো কিছু বোঝারই সুযোগ নেই, এত বিভিন্ন বর্ণের মানুষ। যে কথাটা আমি বলছিলাম যে এই যে নির্বাচনটি রয়েছে 8 তারিখ, তার আগে এখন কিন্তু যেমন কনজারভেটিভ কিন্তু সামান্য লিডে ছিল, এখন কিন্তু মনে হচ্ছে যে আজকে আমি বিভিন্ন এই অনুষ্ঠানে আসার আগে দেখে আসি, পত্রিকা পড়ে আসছি যে চিত্রটা কিন্তু আজকে থেকে পাল্টে যাচ্ছে। সেটা কি আবার যেমন যারা ব্রিটিশ তারা চাচ্ছে এই যে হামলাগুলো হচ্ছে, যেমন কারবিন বলেছেন যারা হামলা করছে তাদেরকে হত্যা না করে যদি কোনোভাবে ধরা যায়, তাদেরকে বিচারের আওতায় আনা যায়, সেটি ভালো হবে। যারা রক্ষণশীল তারা চাচ্ছে যে সঙ্গে সঙ্গে এদের বিচার করা হয় সঙ্গে সঙ্গে। যেমন কালকে যারা সাসপেক্ট 3 জন যারা হামলা করেছে, 7 জনকে হত্যা করেছে, তাদের সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো কারবিন সাহেবের এই বক্তব্যটা আজকে দেখছি খুব হাইলাইটেড হচ্ছে ওখানের মিডিয়ায়, যে তিনি যে বলেছিলেন যারা এই ধরনের হামলা ঘটাচ্ছে বা হামলা চালাচ্ছে তাদেরকে ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিচারের আওতায় আনা হোক। এবং এর আগের যে হামলাটি ম্যানচেস্টার, তার কথা কিন্তু একটু যুক্তি ছিল, ম্যানচেস্টার যে হামলা হয়েছে সেখানে যে সাসপেক্ট যে লিবীয় বংশ, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাকে কিন্তু সন্দেহের তালিকায় ছিল এবং সে যেখানে থাকতো সেখানে কিন্তু 7 বার তল্লাশি চালানো হয়েছিল, তারপরেও কিন্তু সেই যুবক হামলা চালাতে সফল হয়েছিল। এবং সেই কারণে কিন্তু বলা হচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই লন্ডন যে হামলা বা বিচ্ছিন্নভাবে আমরা কিন্তু জানি যে সাম্প্রতিককালে 413টি হামলা হয়েছে বিশ্বব্যাপী, এই ছোটখাটো মিলে 413টি হামলা হয়েছে। এবং অনেক জায়গায় কিন্তু আইএস দাবি করেছে, মিনিমাম 70% জায়গায় আইএস দাবি করেছে বাকিগুলো আমরা হামলা। এর কিন্তু অন্য একটি কারণ আছে স্যার, যেটি বলেছেন যে আসলে আইএস এর পৃথিবী কিন্তু ছোট হয়ে আসছে। আমরা জানি তাদের যে ভূখণ্ড ছিল বড়, অধিকাংশ জায়গায় কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। এই কারণে তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে তাদের অস্তিত্ব প্রমাণের জন্য বা জানান দেওয়ার জন্য, কিন্তু আমরা এখনো বলতে পারছি না যে আইএস হামলা করেছে। আমি লাস্ট টাইম বলছি যে তারা জানান দেওয়ার এখন চেষ্টা করছে। ওই যে কথাটাই বলেছেন সেটাই কথা। আসলে এই 7 জন মিলে তার ব্রিটেন দখল করা যাবে না। আমি যদি আইএস এর আদর্শ আমার থাকে, আমি তো সেটা ওখানে ইমপ্লিমেন্ট করতে পারছি না। ফ্রান্সে হামলা হচ্ছে, জার্মানিতে হামলা হচ্ছে, তারা আসলে জানান দিচ্ছে যে আমাদের একটা অস্তিত্ব এখনো বিশ্বে আছে। ইলিয়াস খান যেটা বলছিলেন যে নির্বাচনের প্রসঙ্গ টেনে আনলেন, নির্বাচনকে সামনে রেখে এটার সাথে কোনো যোগসূত্র কোনো কিছু রয়েছে? অনেক যোগসূত্র আছে। আমি যেটা বললাম একসাথে তো সব কথা বলা যায় না। আমি বলছি মধ্যপ্রাচ্যের যে অসমাপ্ত সমস্যা সেটা তো আছে 1948 সন থেকে, আগের কথা বাদ দিলাম। ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্যের মালিক ছিল এর আগে, প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে তারা এটাকে উপনিবেশ করে রেখেছিলেন। এগুলি আগে তুরস্কের অধীনে ছিল। একটা জটিল ইতিহাস আছে। আমি বলছি ইরাক, সিরিয়া এবং প্যালেস্টাইনি অঞ্চলের কথা। কিন্তু এখন আরেকটা ঘটনা ঘটেছে, এটাকে বলে যে চিকেন কামিং হোম টু রুস্ট। আপনি যখন বাইরে ছড়িয়ে আসবেন আপনার বীজ, তারা তো বাড়িতে ফিরবে। সাম্রাজ্যবাদী দেশগুলো যেভাবে উপনিবেশ তৈরি করেছিল, এই জন্য ফ্রান্সে এখন দেখেন আলজেরিয়ার লোকেরা গিয়ে ভর্তি, প্রচুর লোক। হ্যাঁ, সেখানে অনেক লোক 5 লাখ 10 লাখ করে আছে। অন্যান্য টিউনিশিয়ার লোক আছে, মরক্কোর আছে, আমি সংক্ষেপে বলছি। বিলেতেও উনি যেভাবে বললেন যে নানা দেশের লোক, ক্যারিবিয়ানের লোক আছে, ভারতের লোক, পাকিস্তানের লোক, শ্রীলঙ্কার লোক আছে। এদের মধ্যে কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ শিখ, এরকম আছে। আমাদের সিলেটের লোকেরা আছে। মধ্যপ্রাচ্যের একটা বিরাট একটা অংশ আছে। এখন মধ্যপ্রাচ্যে তারা যে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছেন, এর দায় তারা না নিলেও ঈশ্বর তাদেরকে সেই দায় চাপিয়ে দিয়েছেন। ইউরোপের সর্বত্র আপনার অতিথিরা যাচ্ছেন, আমরা যাদেরকে আরবিতে মহাজের বলি, ওরা তাদেরকে ইমিগ্রেন্ট বলে। কথাটা তো একই জিনিস। যারা জার্মানিতে টার্কিশ লোক ভর্তি, এই সব জায়গাতে এই গন্ডগোলটা হচ্ছে। এখন ব্রিটেনেও ভিতরে অভ্যন্তরীণ সমস্যা আছে। ব্রিটেনের জনসাধারণের শতকরা 10 ভাগ এখন কালো হয়েছে। আমি নিজে লন্ডনে ঘোরাফেরা করেছি অনেকদিন, কয়েক বছর আগে। আমি দেখেছি সেখানের কালোদের অবস্থা। আপনি লন্ডনের বিভিন্ন যখন সাবারবে যাবেন, ওখানে বাসের তো জোন আছে, 1 নম্বর জোন, 2 নম্বর জোন, 3 নম্বর জোন। আপনি যখন যাবেন দেখবেন যে মানবেতর অবস্থায় জীবনযাপন করে মানুষ। এখনো মার্কিন দেশে হারলেমের যে নাম ছড়িয়েছে, এরকম বস্তি ম্যানচেস্টারেও আছে, লন্ডনে আছে।
কাজে ব্রিটিশ সমাজের ভিতরে যে অভ্যন্তরীণ বৈষম্য, বিশেষ করে বর্ণভেদ, লন্ডনের মতো একটা রেসিস্ট শহর, এত বড় শহরে কল্পনা করা যায় না। আমি নিউ ইয়র্কে বহু বছর ছিলাম, 15 বছরের মতো। নিউ ইয়র্ক অনেক বেশি উদার শহর, বলতে হবে তো আপনার। অন্ধকার রাত্রে সব গাভীকে কালো দেখা যায়, কিন্তু দিনের আলো ফেললে কোনোটা চিত্রিত, কোনোটা লালো মনে হয়। ব্রিটেন হচ্ছে সবচেয়ে বেশি বর্ণবাদী। হ্যাঁ, আমি সুইডেনেও ছিলাম, সেইখানেও বর্ণবাদ আছে, সেটা খুব তরল বর্ণবাদ। ব্রিটেন একটা কঠিন, আমেরিকারটা আমি বলবো বায়বীয়, অত উত্তর আমেরিকায় তুলনায় করতে। এই জায়গাতেও কিন্তু এই লড়াইটা হচ্ছে অভ্যন্তরীণ বর্ণবাদ, অর্থাৎ কালো এবং অন্যান্য বর্ণের, যাদেরকে কালার পিপল বলে, তাদের বিরুদ্ধে সাদাদের যে বর্ণ বৈষম্য, সেটা একটা অতি উগ্র রূপ ধারণ করছে। লন্ডনে কিন্তু বোঝা যায়, মানে পরিষ্কার বুঝতে পারেন না। আমার তো হাফ ছেড়ে বাঁচ, আমি মাত্র বছরখানেক ছিলাম সেখানে। আমি অল্প দিনেই তো ট্রেনে ভ্রমণ করেছি, বাসে ভ্রমণ করেছি, সব জায়গায় গিয়েছি আমি, যেহেতু আমি ইউনিভার্সিটির তখন শিক্ষক ছিলাম। নানা জায়গায় গিয়েছি এবং সাধারণ মানুষের মধ্যে আমি মিশেছি। ওখানে যে ধরে ধরে মারা, আমি যখন গিয়েছিলাম তখন আজ থেকে 15 বছর আগে, সেখানে পার্কের মধ্যে দুপুরবেলা গ্রীষ্মকালে শ্রীলঙ্কার একটা 12 বছরের ছেলেকে গাছে বেঁধে দড়ি দিয়ে পুড়িয়ে, অর্থাৎ আগুন দিয়ে পুড়িয়ে মারলো জীবন্ত। কোথায়? এই বর্ণবাদ, যাদেরকে রেড নেক বলে এরাই। এবং এরা, আপনি বাসে যাবেন, আপনাকে টন করবে, আপনি কিছু বললেই তখন আপনাকে আক্রমণ করবে। এই ধরনের কারণে আমেরিকাতেও ঘটেছে। এখন আন্ডারগ্রাউন্ড যে ট্রেন চলে, সেখানে এটি প্রবল। আপনি একলা থাকলে হয়। মানে হচ্ছে কি, ব্রিটেনের ভিতরেও কিছু ঐতিহাসিকভাবে সঞ্চিত সমস্যা আছে, আর আন্তর্জাতিকভাবে যে যোগ হয়েছে। এখন তারা একদিকে পরস্পর বিরোধী কথা বলে। তারা একসময় পৃথিবীর মালিকানা দাবি করেছে, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। এখন সেই সাম্রাজ্য হারাবার পরেও তারা আমেরিকার সারোগেট হিসেবে, সারা পৃথিবীতে সেকেন্ড পার্টনার হিসেবে, জুনিয়র পার্টনার হিসেবে তারা সাম্রাজ্যবাদ চালাতে চাচ্ছে। কিন্তু তাদের বোঝা উচিত যে এর একটা ব্যাকলেশ হবে। এইটুকু আমি বললাম পটভূমি আকারে। আর ব্রিটেনের ভিতরেও যদি তারা সামাজিক বৈষম্য দূরীভূত না করতে পারে, তাহলে এটা বাড়তেই থাকবে। একটা উদাহরণ দেই, ব্রিটেনে এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে যে টাকা পয়সা খরচ করতে আগে, সেটা কমিয়ে দিয়েছে। ফলে ব্রিটেনের সবচেয়ে মেধাবী অধ্যাপকরা আমেরিকায় চলে যাচ্ছে, কানাডায় চলে যাচ্ছে, অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে। এবং তারা সেজন্য দায়ী করছে কাকে? এই যে নিউ কনজারভেটিভ পলিসি যেটা বলে, থ্যাচারের আমল থেকে যেটা শুরু হয়েছে, যেটাকে তারা বলে, আমরা এখন বলি না, বিশ্বায়নের পরবর্তী পর্যায়ে তারা লিবারালাইজেশন করেছে। কিন্তু তাদের ওখানে এর একটা নেটফল হলো, সামাজিক ওয়েলফেয়ার ক্ষেত্রে যে পয়সা খরচ করতো সেটা কমে গেছে। ফলে সেখানে দরিদ্র শ্রেণীর লোকেরা জায়গায় ওয়েলফেয়ার ফান্ড তারা পাচ্ছেন না, লেখাপড়ার মধ্যে বিনিয়োগ কমে গেছে, ব্রিটেনের একাডেমিক ক্ষেত্র কিন্তু শুকিয়ে যাচ্ছে। তার ফলে তারা মনে করতে কি, ইমিগ্রেন্টরা বেশি এসেছে এদেশে, সেই জন্য আমরা আমাদের ভাগ পাচ্ছি না। উদুর পিণ্ডি যাকে বলে, বুদুর ঘাড়ে তারা এটা বলে আর কি। আমি বলতে বলছি কি, ব্রিটেনের রাজনৈতিক নীতির ফলে এটা সেখানে ব্রিটেনের মধ্যে যেটাকে বলে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন গড়ে উঠছে, পৃথিবীতে কোরিয়া গড়ে উঠছে। আগে তো তারা পৃথিবীতে একসময় একতরফা একচেটিয়া রাজত্ব করেছে, সেটা হচ্ছে আপনার অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে। বিংশ শতাব্দীতে তারা আমেরিকান প্রতিযোগিতায় পড়েছে, তারপরে রুশ বিপ্লব হয়েছে, কথায় কথা বলছি। এখন চীনের মধ্যে এক ধরনের শিল্প বিপ্লব হচ্ছে, এবং কোরিয়াতে হচ্ছে, যেটাকে তারা বলে এশিয়ার জাগরণ হচ্ছে। এই সবগুলোর অভিজ্ঞতা পুরনো শিল্পায়িত দেশের উপর পড়বেই। তো তাতে আরও একটা প্রতিঘাত হচ্ছে, তারা যেহেতু সারা পৃথিবীতে বিনিয়োগ করেছিলেন, ব্যবসা করেছিলেন, তাদের বীজ রেখে এসছেন, তারা অনেকেই ব্রিটেনে এসে বসবাস করছেন। শ্রীলঙ্কার লোক আছে, আমি বলছি না কালোরা 10 ভাগ ছাড়িয়ে গেছে, বিশেষ করে ক্যারিবিয়ানরা। এই সমস্ত কারণেও সেখানে একটা, যাকে বলা হয় সামাজিক, যাকে বলা অনাচার অজাচার বলেন, সেগুলো বেড়ে গেছে। কাদের দৃষ্টিকোণ থেকে? সাদাদের দৃষ্টিকোণ থেকে। ফ্রান্সের উদাহরণটা নেন না কেন, ফ্রান্সের যে লোপেন পরিবার, তারা সবসময় ইমিগ্রেশনের বিরুদ্ধে, এবং তারা ফ্রান্স ফরাসিদের জন্য এই কথা বলে। কিন্তু একই ফ্রান্স বলেছে, ফ্রান্স কারা? যারা ফ্রান্সের ভাষা বলতে পারে, অথবা যারা মধ্যপ্রাচ্যেও ছিল একসময়, আলজেরিয়া, মরক্কো, তুনিসিয়া থেকে যারা ফ্রান্সে এসে বসবাস শুরু করেছে আজ থেকে 100 বছর আগে, তাদেরকে আপনি ফ্রেঞ্চ বলবেন না, ফ্রেঞ্চ বলবেন না। যেমন জার্মানিতে একই সমস্যা, যে তুর্কিরা সেখানে দ্বিতীয় মহাযুদ্ধের পরে বলতে গেলে জার্মানিকে গড়ে তুলেছে। সুইডেনের যে আপনার, যাকে বলা হয় টিউব, যেটা আমেরিকা, আমরা ব্রিটেনের যেটাকে টিউব বলি, সুইডেনে যেটা তাদের আন্ডারগ্রাউন্ড রাস্তা, সেইটাও তৈরি করেছে আপনার এই তুর্কি বা বিদেশি বহিরাগত শ্রমিকেরা। তো সেই জন্য তাদের মধ্যে এক ধরনের, এদের প্রতি এক ধরনের কৃতজ্ঞতাবোধ থাকা উচিত ছিল, কিন্তু সেটা নেই। এই সমস্ত মিলিয়ে আমার বক্তব্য হচ্ছে, ইউরোপের অভ্যন্তরীণ শ্রেণী এবং বর্ণবৈষম্য, আর বিশ্বজনীন এই যে সন্ত্রাসবাদী যুদ্ধ ভিত্তিক রাজনীতির প্রসার, মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরাক আক্রমণকে শুরু করে ব্রিটেন যে অন্যায়টা করেছে, আমেরিকা যে অন্যায়টা করেছে, সেটার প্রতিবিধান না হওয়া পর্যন্ত আমার মনে হয় এই সন্ত্রাসবাদ শেষ পর্যন্ত থামবে না। এবং এটি বলা যায় এক ধরনের চুইয়ে পড়া। ধরুন এই যে লিবিয়া, পুরো দেশটা একদম
কি বলে এখন কি অবস্থা আমরা জানি, ইরাকে কি অবস্থা আমরা জানি, সিরিয়ায় কি অবস্থা, সিরিয়া থেকে লক্ষ লক্ষ শরণার্থী বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে, কানাডা, জার্মানি, বিভিন্ন দেশে। কানাডার রাস্তায় নাকি সিরিয়ান ফ্যামিলি, ওইদিন আমি পত্রিকায় দেখলাম। তো যারা যাচ্ছে ধরুন শরণার্থী হিসেবে যাচ্ছে, কিন্তু সবাই যে একদম খুব ভালো সব সময় তা তো না, তাদের অনেকের মনে তো ক্ষোভও আছে। যেমন লিবিয়ার অনেকের মনে ক্ষোভ আছে যে কারণে ব্রিটেনে এই ঘটনা ঘটেছে, যে তার বিভিন্ন আত্মীয় স্বজন পরিজন নানাজনকে হত্যা করেছে, ধরুন একটি দেশে শান্তিতে তারা বাস করত, এই যুদ্ধের কারণে তারা বাস্তুচ্যুত হয়েছে। এসব ক্ষোভ মিলিয়ে কিন্তু একটি প্রভাব, ডক্টর সলিমুল্লাহ খান যে কথাটি বলেছেন যে তারা যে বীজ রেখে আসছে তার কিছু প্রভাব পড়বে, এবং সেটি এখন খুব স্মল স্কেলে হলেও সেটি কিন্তু শুরু হয়েছে। সিরিয়া দেশটি শেষ করে দেওয়া হয়েছে, ইরাক শেষ করে দেওয়া, কত শান্তির দেশ ছিল এগুলো, লিবিয়া, যেভাবেই হোক। ধরুন আপনি একটা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, সৌদি আরবও তো একনায়কতন্ত্র চলে, সৌদি আরব তো বাদশাদের হত্যা করা হচ্ছে না, কিন্তু ওখানে গাদ্দাফিকে হত্যা করা হয়েছে, পুরো দেশটা ধ্বংস করে দেওয়া হয়েছে। সাদ্দাম হোসেন তিনি একটি আধুনিক ইরাক গড়ে তুলছে, এবং বলা হয় যে মধ্যপ্রাচ্যে এটি ছিল সবচেয়ে ভালো দেশ, সেই দেশটি শেষ করে দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু সৌদি আরবের যে বাদশা তার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে। কাতার বা অন্যান্য দেশগুলো যাদের সাথে আমেরিকার ভালো সম্পর্ক আছে, বা ব্রিটেনের যেটি বলেন ব্রিটেন বি টিম হিসেবে, বা ব্রিটেন আমেরিকার একজন কি বলা যায় সবসময় তাদের হিসেবে কাজ করে, এই ব্রিটেনের অবস্থা যেন বুড়ো বাঘের মতো, সারা বিশ্ব সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যেমন বুড়ো বাঘের সামনে হরিণ যাচ্ছে, খুব খেতে ইচ্ছে করে কিন্তু গায়ে শক্তি নেই, খেতে পারে না। তো ব্রিটেনের অবস্থাটা হচ্ছে এরকম। চীন খুব ভালো করছে, জার্মানি কত এগিয়ে গেছে, সব দেশে এগিয়ে যাচ্ছে, ব্রিটেন কিন্তু ওই অর্থে এগোতে পারছে না। তো তাদের একটা ক্ষোভ আছে, এবং আমেরিকার লেজুর ভিত্তি করে সারা বিশ্বে যুদ্ধ টুদ্ধ টুকটাক কিছু করে কোনোভাবে তারা আসলে টিকে থাকতে চাচ্ছে। তাদের সেই জৌলুস, আমি একটু যোগ করি না সাথে, কথা হচ্ছে যে পৃথিবীতে কোনো দেশই এক অর্থে নিরাপদ নয়, আমাদের সবার উপরে হামলা হতে পারে, হামলা হচ্ছেও। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাদের দেশে যখন হামলা হয়েছিল তখন ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের কাছে হুঁশিয়ারি জারি করেছিল যে বাংলাদেশ নিরাপদ নয়, যেও না। এখন আমাদের তো সেই ট্রাভেল অ্যালার্ট জারি করার অধিকার জন্মেছে, এখন ব্রিটেন নিরাপদ নয়। আরেকটু যদি স্যার বলি, সেটা হলো যে বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু আমাদের যিনি ক্রিকেট অধিনায়ক মাশরাফির কাছে এই কোশ্চেনটা করেছিল যে হোটেল থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই কিন্তু এই ঘটনাটি ঘটল, কিন্তু এখন আপনারা কি বলবেন, আপনারা কি অবস্থায় আছেন? তো উনিও বলছেন যে এটা মানে দেখার বিষয় যে আমার দেশে অস্ট্রেলিয়া সহ কয়েকটি পরবর্তী, অবশ্যই ইংল্যান্ড গিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া এখনো খেলতে যাচ্ছে না নিরাপত্তার অজুহাতে। ওই সেম ঘটনা এখন আমাদের এখানে ঘটলো, কিন্তু বেশ ভালো, আমরা মনে করি যে আমরা আসতেছি, তারাও আসবে। সে খুব একটা ডিপ্লোম্যাট উত্তর দিয়েছে, কূটনৈতিক উত্তর দিয়েছেন। সেখানে পাকিস্তান যাচ্ছে, সেখানে ভারত যাচ্ছে, বাংলাদেশ যাবে না কেন, শ্রীলঙ্কা যাচ্ছে, সবাই যাচ্ছে। তার মানে আমাদের সমস্ত মানে যা বলে বিপত্তির মুখেও স্বাভাবিক জীবন অক্ষুণ্ণ রাখতে হবে। তাদের ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকি নেই তা বলছি না, ঝুঁকিকে উপেক্ষা করে যাওয়া এটাই তো সহযোগিতা। কোনো ঝুঁকি নাই যেখানে, সেখানে গিয়ে তো কোনো বীরত্ব নেই। আপনি এখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনি যাচ্ছেন। এরকম পাকিস্তানে একবার বিদেশে খেলোয়াড়দের উপর আক্রমণ হয়েছিল, মানুষ কি তাই বলে সেখানে যাচ্ছে না? আমাকে হয়তো পাকিস্তানের যে দুর্নামটা এখন হয়েছে, আমার মনে হচ্ছে ব্রিটেনও সেই দুর্নাম হতে চলেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ ব্রিটেন তো একসময় শান্তির দেশ বা সাম্রাজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখন মূল কথায় আসি, মূল কথা হচ্ছে এর সমাধান কোথায়? আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করবেন। আমি যে সমাধান করতে হলে জবাবদিহিতার প্রশ্নটি আমাদের আন্তর্জাতিক পর্যায়েও টেনে আনতে হবে। আমরা বলি যে আমাদের দেশে এই বিভাগের জবাবদিহিতা নেই, ওই বিভাগের জবাবদিহিতা নেই। এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা আমেরিকা একটা হালকা ছুতো দিয়ে করলেন, যেটার আরও বহু রকমের পথ ছিল সমাধানের, সেটা তারা করলেন। এখনও তারা যে সন্ত্রাস করতে চাচ্ছে কোরিয়াতে, উত্তর কোরিয়াকে কেন্দ্র করে ইরানের উপর তারা নানা রকমের চাপ তৈরি করছে, যার পরিণতিতে পৃথিবীতে একটা বিরাট আকারের আমি বলি পারমাণবিক ধ্বংসযজ্ঞ হতে পারে, কারণ এগুলো সব পারমাণবিক শক্তি সম্পন্ন শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো এখন কোরিয়াতে, চীন সাগরে চলে আসছে, বলা যায় না, এটা নিয়ে তো মস্করা করা যাবে না। সেইগুলি যদি আমরা কিছুটা আতঙ্কের সাথে দেখি তাহলে আমাদের লাভ হবে। যদি মানুষ একেবারেই ডেসপারেট হয়ে যায় হবে না। এখন যে কাজ হচ্ছে, যে সমস্ত ব্যক্তি এখানে ছুরি নিয়ে, বন্দুক নিয়ে বা দুটো বোমা নিয়ে যে হত্যা করছে, এটা একদিকে যেমন মানবিক দিক থেকে নিন্দনীয়, কিন্তু রাজনৈতিকভাবে এখান থেকে একটা পরোক্ষ লাভ আছে। লাভ হচ্ছে কি, বিশ্ব নেতাদের উপলব্ধি করা উচিত যে শক্তি দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। সন্ত্রাসকে দমন করতে হলে একটা রাজনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত নিতে হবে। সেটাকে আমি বলছি জবাবদিহিতার প্রয়োজন আছে, সেটা জাতিসংঘে হোক অথবা আঞ্চলিক পর্যায়ে হোক। স্যার আমি যদি গতকাল প্রেস ব্রিফিংয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী
থেরেসা মে যে কথাটি বলেছেন, যে উনি বলেছেন আমি যদি সেনাবাহিনী এবং এন্টি টেররিজম ইউনিটও মোতায়েন করি তাহলে এই ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু তাতে বন্ধ হবে না। বন্ধ হওয়ার জন্য দরকার আপনি যে কথা বলেছেন। হ্যাঁ, উনি সঠিক কথাই বলেছেন। আমি যে টেরেসা মে হয়তো জনপ্রিয় নির্বাচনে হয়তো জিতবেন না ধরলাম, কিন্তু তাই বলে তার কথাটা তো ভুল বলা যাবে না। কারণ উনি এটা বলেছেন, কারণ ক্ষমতার যখন কেন্দ্রে কেউ থাকে তখন তাকে অনেক দিক সামলে কথা বলতে হয়, অনেকগুলো যন্ত্রণা চেপে রেখে তাকে কথাটা বলতে হয়েছে, এবং কথাটার মধ্যে বিন্দু মাত্র হলো যন্ত্রণা চেপে রেখে বলতেছি। কারণ আছে তো, তাকে তো বলতে হবে কি, হ্যাঁ আসেন সেনাবাহিনী নামিয়ে দেন। যে আমরা যে ছবিগুলো দেখছি একেবারে ফিল্মের ছবির মতো না, সশস্ত্র অবস্থায় হেলমেট পরা, যে ব্রিটিশ পুলিশরা সেনাবাহিনীর চেয়ে কম কোথায়, মানে শক্তির দিক থেকে তারা তো সমস্ত কথা প্রয়োগ করতে পারে, কিন্তু আপনাকে তো জানতে হবে কোথায় বোমাটা মারবেন। কোল্যাটারাল ড্যামেজ, আপনার নিজের লোকেতে মারা যাবে, তাহলে তো আপনার আখেরে আপনার অভিযান ব্যর্থই হবে। সমস্যা সেখানে বুঝতে হবে। সন্ত্রাসবাদের সমস্যাটার জন্ম যদি মনে করেন কি মানুষের বিশুদ্ধ অপরাধ প্রবণতায় বা নিছক দারিদ্রে, তাহলে সত্য হবে না। কিছু মানুষ সমাজে সবসময় অপরাধ প্রবণ হয়, এটা অস্বীকার করা যাবে না। কিছু লোক দারিদ্রের কারণে অপরাধ করে, কিন্তু এইখানে যে অপরাধটা হচ্ছে এর কারণটা আরো বড়। এটাকে বলতে পারেন আপনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ইংরেজিতে বলে এলিয়েনেশন। মানুষ যখন নিজেকে বিদেশি মনে করে, স্বদেশী লোক, সেটা দারিদ্রের কারণে হতে পারে অথবা রাজনৈতিক বঞ্চনার কারণে হতে পারে। এখন মধ্যপ্রাচ্য থেকে যে সমস্ত ইমিগ্রেন্ট গিয়েছে ওখানে, তারা ওখানেও এক ধরনের নিপীড়িত হচ্ছেন। আমি কথাটা শেষ করে বলি, আয়ারল্যান্ডের কথা তুলেছিলাম। আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের বিরোধের মধ্যে না একটা জাতীয় সমস্যা ছিল, কিন্তু জাতীয় সমস্যার সাথে একটা ধর্মীয় সমস্যা ছিল। এরা ক্যাথলিক, এরা প্রোটেস্ট্যান্ট। আর এখানে মধ্যপ্রাচ্যের সমস্যার মধ্যে শুধু জাতীয় সমস্যা নয়, একটা ধর্মীয় সমস্যাটি যুক্ত হয়েছে। ইউরোপের সর্বত্র অল্প করে হলেও মুসলিম জনগণ ইমিগ্রেন্ট আকারে আসছে, এবং কেউ কেউ ব্রিটিশ জনতাও মুসলমান হচ্ছে। একজন যে গতবার আক্রমণ করে দেখা গেল সে কনভার্টেড মুসলমান। এই জিনিসগুলো এই আন্দোলনকে, এই সমস্যাকে আরো জটিল করে তুলছে। লোকে মনে হচ্ছে ধর্মীয় বিরোধ। জি, ইলিয়াস খান, একেবারে শেষ সময় আছি, শেষ কথা বলে দেন। না, ডক্টর সলিমুল্লাহ খান যে কথাটি বলছেন তার সাথে আমি একমত। আসলে সারা বিশ্বে যারা নেতা রয়েছেন, বিশ্বকে যারা লিড দিচ্ছেন, তাদের কিন্তু উপলব্ধি করার সময় এসছে। কারণ লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক বা অন্যান্য অলরেডি বলে দিয়েছেন কত সিকিউর জায়গা, বাট সেখানে কিন্তু আক্রমণ হচ্ছে। এটি যদি বন্ধ করতে হয় ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে যেখানে যেখানে নিপীড়ন, নির্যাতন চলছে, এগুলো বন্ধ করতে হবে। যদি আমার প্রয়োজনে আমি যুদ্ধ বাঁধিয়ে দিলাম, আমার অস্ত্র বিক্রির জন্য আমি যুদ্ধ বাঁধিয়ে দিলাম, এগুলো বন্ধ করে বিশ্বে একটি শান্তি আনার চিন্তা করতে হবে। না হলে কিন্তু যে কথাটি, যে অনেকগুলো দেশই এখন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ, এই যুদ্ধ যদি, তারকা যুদ্ধ যদি শুরু হয়, তাহলে কিন্তু আমরা কেউ সেভ হব না। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ, ডক্টর সলিমুল্লাহ খান এবং ইলিয়াস খান। জি, দর্শক, আপনারা শুনলেন আমাদের অতিথিদের কথা। এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।